24 ঘন্টা বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ নজর অবশ্যই থাকবে দুটি মিছিলের দিকে, এবং এই দুটি মিছিল থেকে প্রথম মিছিল অবশ্যই স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে মিছিল। চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকরাও রয়েছেন, সেখান থেকে আরজি করে গিয়ে তাদের সাংবাদিক বৈঠক করার কথা। কর্মবিরতি আংশিকভাবে তারা প্রত্যাহার করে নিচ্ছেন বলাই চলে, কারণ জরুরি বিভাগে যোগ দিচ্ছেন তারা। বেশ কিছু ক্ষেত্রে এখনও কর্মবিরতি বহাল রয়েছেন, এবং চিকিৎসকদের একাংশ তারা এটাও বলেছেন যে তারা এই যে সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি সেখানে তারা সাহায্যের জন্য যাবেন। আরেকটি মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ মিছিল, রিলে মিছিল, মশাল মিছিল নাগরিক সমাজের। দুটো মিছিলের ছবি আপনাদের শুরুতেই দেখাতে চাইব, যেখানে একদিকে সিজিও কমপ্লেক্সে চিকিৎসকদের মিছিল চলছে এখনো পর্যন্ত, এবং নাগরিক সমাজের মিছিল এখনো পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। ঠিক কি ঘোষণা করেন আরজি কর থেকে জুনিয়র চিকিৎসকরা, সেদিকে যেমন নজর থাকবে। এবং সিজিও কমপ্লেক্সে যে অভিযান, সিবিআই দপ্তরে অবশ্যই সিবিআইয়ের কাছে জবাব চাওয়ার যে এই তদন্তে এখনো পর্যন্ত কোন বিষয়ে উঠে এসেছে, দোষী যারা তাদের শাস্তির কি হবে। একেবারে শুরু থেকে যে দাবি, জাস্টিসের দাবি, বিচারের দাবি, সেটা কোন জায়গায়? কারণ একই সঙ্গে সাধারণ মানুষের সিবিআই দিকে নজর রয়েছে, একই সঙ্গে শাসক দলের তরফ থেকেও বলা হয়েছে সিবিআইয়ের কি পদক্ষেপ এখনো পর্যন্ত। সার্বিকভাবে সিবিআইয়ের কাছে সেই প্রশ্ন, সেই দাবিতে এই মিছিল, এবং তারপর আরজি করে গিয়ে পরবর্তী পদক্ষেপের কি ঘোষণা সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং একই সঙ্গে বিচার চেয়ে নাগরিক সমাজের মিছিল। সমাজের মিছিল এবং চিকিৎসকদের মিছিল। নান্টু রয়েছেন সরাসরি, চিকিৎসকদের যে মিছিল তার কি পরিস্থিতি, কোথায় রয়েছে মিছিল, জানবো নান্টুর কাছ থেকে। নান্টু, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে মিছিল কিন্তু করুণাময়ী মোড়ে এসে পৌঁছেছে, এবং ঠিক 4টে নাগাদ এই মিছিল শুরু হয় একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে, যেখানে জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করছিলেন এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ চলছিল। এবং তারপরে দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সাথে যা তাদের বৈঠক, তারপরে নবান্নেতে তাদের যে বৈঠক, সেই বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নেয় যে আজকে এই সিজিও কমপ্লেক্সে অবধি তারা যাবে। তার কারণ সিজিও কমপ্লেক্সে কিন্তু যেটা রয়েছে, সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর রয়েছে, যেখান থেকে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসা খুন এবং ধর্ষণের ঘটনার কিন্তু তদন্ত চলছে। এবং সেখানে দাঁড়িয়ে সেই তদন্ত কতদূর এগোলো, এবং তার পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া, এবং শুধু তাই নয়, এবং সিবিআই তদন্তে যাতে দ্রুততার সাথে শেষ করা হয়, এবং দোষীদের শাস্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের দিকে এই মিছিল যাচ্ছে। এবং তোমাকে যদি ছবিটা দেখাই, এই মুহূর্তে মিছিল একেবারে করুণাময়ী মোড়ে রয়েছে, এবং প্রচুর সংখ্যক যেমন রয়েছে, তার পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু এই যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করেছে। শুধু জুনিয়র ডাক্তাররা নয়, করুণাময়ী মোড়ে রয়েছেন আপাতত মিছিল। সিজিও কমপ্লেক্সের দিকে মিছিল এগিয়ে যাচ্ছে। মিছিল থেকে কি বার্তা উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ নান্টু তোমাকে। আমরা গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরব কিছুক্ষণ পরেই, এবং আমাদের প্রতিনিধির সাথেও কথা বলবো, যেখানে আজকে সিবিআইকে আদালতের বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আলোচনায় ফিরব, তবে এই মুহূর্তে বড় খবর। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। পুজোর আগে বড় সড়ো স্বস্তি অনুব্রত মণ্ডলের। মেয়ে সুকন্যা মণ্ডল আগেই জামিন পেয়েছিলেন, এবার জামিন পেলেন বীরভূমের কেষ্ট। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, অনুব্রত মণ্ডলের জামিন, পুজোর আগে বড় সড়ো স্বস্তি। জেল থেকে অনুব্রত মণ্ডল বেরোতে পারবেন কিনা সেটাই আমরা জানার চেষ্টা করব। রাজীব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, অবশ্যই জেল থেকে বেরোতে পারবেন, কারণ এই অনুব্রত মণ্ডলকে সিবিআই এবং ইডি গ্রেপ্তার করেছিল। সিবিআই এর মামলায় এর আগেই দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, আর এবার ইডি মামলায় তাকে জামিন দিল রলস অ্যাভিনিউ আদালত।
রোজ অ্যাভিনিউ আদালতের সিবিআই এর বিশেষ আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার তিনি কয়েক মিনিট আগেই তিনি রায় ঘোষণা করলেন এবং সেই রায়ে তিনি জানিয়ে দিলেন যে 10 লক্ষ টাকার জামিনে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হচ্ছে এবং আরো কিছু শর্ত জামিন দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের ক্ষেত্রে যে শর্তগুলি থাকে, পাসপোর্ট জমা রাখা, পাসপোর্ট রিনিউয়াল এই ক্ষেত্রে একটু কিছু নিষেধাজ্ঞা এবং কোথায় থাকবেন সেই ঠিকানা দিয়ে রাখা, কোথায় তার মোবাইল নম্বর কি হবে সেটি তদন্তকারী আধিকারিককে দিয়ে রাখা ইত্যাদি যে শর্তগুলি সাধারণ শর্ত, সেই সাধারণ শর্তগুলি তাকে দেওয়া হয়েছে এবং জ্যোতি ক্লেয়ার বিচারক তিনি জানিয়ে দিয়েছেন যে আজ তিনি মৌখিক ঘোষণা করলেন, আগামীকাল তিনি লিখিত নির্দেশ দেবেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরোচ্ছেন সেটি মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। তবে সেক্ষেত্রে আজকের নির্দেশের পরেও আজকে তিনি বেরোচ্ছেন না, আগামীকাল লিখিত নির্দেশ পেলে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এবং তার পরিবারের সদস্যরা তারা যে আইনি যে প্রক্রিয়াগুলি রয়েছে সেই প্রক্রিয়াগুলি তারা সম্পন্ন করবেন এবং তারপরে গিয়ে তিহার জেলে সেগুলি দেবেন। তারপরেই কিন্তু অনুব্রত মণ্ডল বেরোবে। সব্যসাচী, তোমাকে জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল কিন্তু কয়েকদিন আগেই তিনিও কিন্তু ঠিক একদম অনেক ধন্যবাদ রাজীব, এই খবরে নজর থাকবে। আমি আলোচনায় ফিরো, তবে একটু আগে আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিনি। আমাদের সঙ্গে তৃণমূলের কৃষাণু মিত্র রয়েছেন, আমাদের সঙ্গে শতরূপা রয়েছেন, বিজেপির শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএম এর, এবং আমাদের সঙ্গে চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি আলোচনায় ফিরবো এবং বড় খবর হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন, পুজোটা তিনি বাড়িতেই কাটাতে পারবেন। আলোচনায় ফিরবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। অনুব্রত মণ্ডলের জামিন এবং জেল থেকেও মুক্তি পাবেন অনুব্রত। আমি রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার আগে ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ডক্টর বন্দ্যোপাধ্যায়কে আমাকে ছেড়ে দিতে হবে। আমরা ডক্টর বন্দ্যোপাধ্যায় আলোচনা করবো ভেবেছিলাম আরজি করের পরিস্থিতি কোন জায়গায় তাই নি, কিন্তু আলোচনা আমরা করছিলাম এই খবরটা যখন এলো এমন একটা পরিস্থিতিতে যখন আপনারা আরজি করের বিচার নিয়ে সিবিআই এর দিকে তাকিয়ে রয়েছেন, সিবিআই তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন, ঠিক সেই সময় সিবিআই এর মামলায় আগেই জামিন, ইডির মামলায় জামিন পাওয়া গেল, আগে ইডি এবং সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এই খবরটা আসার পরে এখন আপনি একদম রাজনীতির লোক নন, আপনার মনোভাবটা আমি জানতে চাইছি, আপনার প্রতিক্রিয়া নিতে চাইছি। না দেখুন, আজকে আরজি করের আমাদের এই কেসটি মহামান্য আদালতের তত্ত্বাবধানে, মানে সুপ্রিম কোর্ট আমাদের হাইয়েস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে কেসটি দেখছেন, সিবিআই এর তত্ত্বাবধানে পুরো কেসটি চলছে। সুতরাং এটা তো হাইয়েস্ট, এরপরে তো আর আমাদের কিছু নেই, ঠিক আছে। সুতরাং আমাদের সম্পূর্ণভাবে মহামান্য আদালত, সিবিআই, ইডি যেগুলো হাইয়েস্ট আমাদের সেন্টার, তার উপরে আমাদের ভরসা সাধারণ মানুষ এবং নাগরিক হিসেবে রাখতেই হবে। কিন্তু যখন রোজ একটার পর একটা জিনিস দেখি, ধরুন কোনো একটি লোককে, তিনি যেই হন না কেন, 2 বছর 2.5 বছর ধরে তিনি একটা কাস্টাডিতে থাকলেন, থাকার পরে তিনি প্রমাণিত হলেন না, তারপরে তিনি জামিনে বেরিয়ে গেলেন, সেটা দুদিক থেকেই ভালো নয়। যাকে ধরা হলো তারও সুনাম বা তার একটা, সে তো ডিফেমিং হলো তার, না, তার জন্যও সেটা খারাপ। কোনো লোককে প্রমাণ হওয়ার আগে তো আসামি বলা উচিত নয়। তেমনি আজকে যদি কোনো লোককে এতদিন ধরে কাস্টাডিতে রাখা হয় এবং তারপরে তাকে প্রমাণ না করতে পারে, তাহলে কাস্টাডিতে রাখার মানে কি? এখান থেকে আমাদের একটা জায়গায় শুধু চিন্তা একটা আসছে যে তাহলে তো এনাদের উপরে আমাদের এই মেয়েটির সমস্ত কিছু বিচার নির্ভর করছে, সেটা যেন আমাদের হয় বিচারটা, সেই জায়গাটার দিকেই তাকিয়ে আমাদের থাকতেই হবে, উপায় নেই। কারণ আমরা তো হায়েস্ট অথরিটির হাতেই রেখেছি সব কিছু। কিন্তু স্টিল একজন, আমি সিনিয়র ডাক্তার হিসাবে, ওই কলেজের প্রাক্তনী হিসাবে, একজন ভারতীয় হিসাবে কোথাও যেন একটু নড়াচড়া করছে মনটা আর কি। আমার কাছে আর একটু সময় আছে, আমি কৃষ্ণদা কি আমাদের সঙ্গে যদি থেকে থাকেন আমি কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদা, হ্যাঁ শুনতে পাচ্ছ সব্যসাচী? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলো, প্রশ্ন। এই অনুব্রত মণ্ডল জামিন পেলেন এবং শিবব্রত বাবু, ডক্টর বন্দ্যোপাধ্যায় যেরকম বলতে চাইলেন যে কোথাও গিয়ে সিবিআইয়ের ওপরে ভরসা রাখা ছাড়া উপায় নেই, কিন্তু যখন এই ধরনের ঘটনা সামনে আসে কোথাও গিয়ে একটা প্রশ্ন ওঠে। না, আমি তোমাকে 2 বছর আগের, তোমাদের নিশ্চয়ই আর্কাইভে সেই চিত্র আছে যে যেদিন কেষ্টদাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই দিনও আমরা একই জিনিস বলেছিলাম যে কোনো দুর্নীতি, কোনো বেনিয়ম অনিয়মের আমরা সমর্থন করি না, কিন্তু এই ক্ষেত্রে একটা ভিন্ডিকটিভ পলিটিক্স হচ্ছে।
এবং ভিন্ডিকটিভ পলিটিক্স তো সারা দেশ জুড়ে হচ্ছে। যারাই দাঁতে দাঁত চিপে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে তারা কোনো না কোনোভাবে ইডি সিবিআই এর সম্মুখীন হতে হয়েছে, তাদের অনৈতিকভাবে গ্রেপ্তার হয়েছে, এটা বারংবার প্রমাণিত হয়েছে। এবং কাদের ইডি সিবিআই এ ধরেনি? যারা তলে তলে বিজেপির সাথে সাটগাট করেছে, যারা বিজেপির থেকে 100 কোটি টাকা নিয়েছে, যাদের সাথে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা মুখে মারিতং জগৎ অনেক বড় বড় ডায়লগ মেরেছে, কিন্তু তলে তলে তাদের হাজার অভিযোগ থাকা সত্ত্বেও তাদের রাজ্যতে কেরালার যেরকম ভুরি ভুরি অভিযোগ সিপিএম এর, কিন্তু সেখানে সিবিআই বা এখানে সারদা নারদাতে তাদের কোনো কিছু অভিযুক্ত হয়নি, যেখানে সারদাতে একাধিক এবং পরবর্তীকালে রোজ ভ্যালি আরো অনেক। আমি কৃষ্ণদা আসবো, আমার সময় খুব কম, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু খুব সংক্ষেপে সবার প্রতিক্রিয়া নিয়ে নিচ্ছি। আমি শতরূপের কাছে লাস্টে আসবো। শতরূপ, না, যদি কেরালাতে আমাদের কারোকে দুর্নীতির জন্য ইডি সিবিআই গ্রেপ্তার করতে পারেনি, তার মানে এই হয়ে থাকে যে কেরালাতে আমরা 100 কোটি টাকা নিয়েছি বিজেপির কাছ থেকে, সরি, সেক্ষেত্রে পশ্চিমবাংলাতেও গত 13 বছরে দুর্নীতির দায়ে একজনও বামপন্থী নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করতে পারেননি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছ থেকে 150 কোটি টাকা নিয়েছেন। সুতরাং এই ধরনের না কি হয়, বাংলাটা কথা যে চিত হয়ে থুতু ফেলে নিজের গায়ে এসে পড়ে। ওই জন্য তৃণমূলের মানে সমর্থক বা প্রতিনিধিদেরকে বলছি, এমন ভাড়ামো করবেন না যে তীরটা ঘুরে আপনার দলের দিকে চলে যায়। আমরা যদি ভারতের বিচার ব্যবস্থা সম্পর্কে কারোর যদি এতটুকু ধারণা থাকে, সে জানে এই যে দাঁড়িয়ে বলছে বেল পেয়ে গেছে মানে অনুব্রত ধোয়া তুলসী পাতা প্রমাণিত হয়ে গেছে। এই যে 2 বছর ধরে অসংখ্যবার তার বেল রিজেক্টেড হয়েছে, তার মানে তার বিরুদ্ধে কংক্রিট প্রমাণ ছিল বলে বিচারপতিরা বেল রিজেক্ট করেছেন। তারপরে একজন কেন বেল পায়? যে তদন্ত করছে যে সংস্থা, তারা যদি ইন ডিউ টাইম একটা তদন্তকে শেষ না করতে পারে, তাহলে সাবজুডিস অবস্থায় আন্ডার ট্রায়াল একজনকে দিনের পর দিন আটকে রাখা যায় না। সুতরাং একটা সময় গিয়ে তাকে বেল দিতেই হয়। ভারতে বলাই আছে, বেল ইজ দ্য রুল, জেল ইজ এক্সেপশন। সিবিআইয়ের কাছে আমাদের প্রশ্ন, সুযোগ পাওয়ার পরেও 2 বছর হাতে পাওয়ার পরেও আপনারা কেন তদন্ত শেষ করলেন না, যার ফলে লোকটা আজকে বেল পেয়ে গেল? আমি এই উত্তর শতরূপের কাছে নেব, তবে আরেকটা বিরতির পর। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। শতরূপদী, অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোবেন, সাধারণ মানুষ কি জামিন, কি বৃত্তান্ত, কি তদন্ত প্রমাণ করতে হয়, এই বিষয়গুলো অতটা দেখতে চান না। তারা এটুকু বোঝেন অনুব্রত মণ্ডলকে আপনারা একাধিক দোষে অভিযুক্ত করেছেন এবং বিজেপির তরফ থেকে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং আবগারি দুর্নীতিতে আপেদের একাধিক নেতার জেল যাত্রা নিয়ে বিজেপির তরফ থেকে এই যুক্তিটা বারবার আনা হয়েছিল যে আদালত তো জামিন দিচ্ছে না তাদের, তার মানে কিছু না কিছু আছে। আজকে যখন অনুব্রত মণ্ডল জামিন পান, তখন কি এই বিষয়গুলো ধোপে টেকে? আমি অনুব্রত মণ্ডলের সওয়াল করতে যাচ্ছি না, কিন্তু সাধারণ মানুষের মনে ধারণা তৈরি হলো যে এই বিষয়টা নিয়ে কি হলো, এটা নিয়ে তো একটা প্রশ্ন ওঠে। এবং প্রশ্ন উঠছে কখন, যেরকম ডক্টর বন্দ্যোপাধ্যায় বললেন যে আজকে আরজি কর নিয়ে গত 1-1.5 মাস ধরে আমরা টানা আওয়াজ তুলছি, সিবিআইয়ের ওপরে ভরসা রাখছি। আজকে সেই সিবিআই তদন্তেও যখন তথ্য প্রমাণ লোপাট অথবা ষড়যন্ত্র, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার অপসারিত ধৃত ওসি, তাদের যখন আদালতে তোলা হচ্ছে, আদালত প্রশ্ন করছে প্রমাণ পেয়েছেন কি, তখন সিবিআইয়ের ওপরে কোথাও গিয়ে ভরসা সাধারণ মানুষের একটু হলেও নড়বড়ে হয়ে যায় নাকি? সব্যসাচী, আমি মানলাম যে অনেক মানুষের, সাধারণ মানুষ, তারা এত কমপ্লিকেশন বোঝে না। তাদের বোঝানোর দায়িত্ব মিডিয়ার বিভিন্ন চ্যানেলের, এবং যেখানে আমরা আমাদের বক্তব্য রাখার সুযোগ পাই। আমি সেই সাধারণ মানুষকে তোমাদের মাধ্যমে আমি বিজেপির তরফ থেকে ক্লিয়ার বার্তা দিতে চাই যে বেল মানেই যে, হ্যাঁ ঠিক আছে, বেল মানে 10 লক্ষ টাকা বন্ড, 10 লক্ষ টাকা তার কাছে আছে, সে পার্সোনাল বন্ডে সে বেরোবে আফটার 2.5 ইয়ার্স। এটা আমার মনে হয় না উৎসবের কোনো কারণ আছে বা স্বস্তির কোনো কারণ আছে বলে। তাকে সিবিআই ধরেছে। আমরা বহুবার দেখেছি যখন সিংহ যখন ছোট ইঁদুর বা নেংটি ইঁদুর বা ইভেন কোনো ছোট পশুকে ধরে, অনেক সময় তাকে খেলিয়ে খেলিয়ে তারপরে মারে। সিবিআই কি করবে আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু দের ইজ এ সিস্টেম। বেল পাওয়া মানেই যে সে একেবারে বেকসুর খালাস হয়ে গেল, সেটা ভাববার কোনো কারণ নেই। বেল দিয়েছে, জুডিশিয়াল প্রসিডিংসে 2.5 বছর হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়তো বেল পেয়েছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এটা নিয়ে বিশাল কিছু নাচানাচি করতে হবে বলে। অন্য যে কথাটা তুমি বলছো যে সিবিআইয়ের ওপর ভরসা, আমি বারবার বলেছি যে সিবিআইয়ের মুখপাত্র বিজেপির আমরা কেউই নই। আমরা বিজেপির মুখপাত্র, আমরাও কিন্তু
সমস্ত মানুষের মতন, চাতক পাখির মতন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে সিবিআই সিলড অ্যানভেলপে কী দিয়েছে, নেক্সট হিয়ারিংয়ে কী হবে, সিবিআই এরপরে কী পেলো, কী হতে চলেছে, এটার দিকে আমরাও তাকিয়ে আছি। কিন্তু সিবিআইয়ের প্রতি ভরসা হারানোর আগে আমি বলবো একটু সিচুয়েশনটাও মানুষের বোঝা দরকার, যেখানে পুলিশ পুরো সিস্টেম্যাটিক্যালি লোপাট করে দিল সমস্ত কিছু। 14 তারিখে যেভাবে র্যাম্পেজ হয়েছে, পুলিশ গিয়ে 40 মিনিট লুকিয়েছিল, অ্যালাউ করেছে এই র্যাম্পেজটা হবার জন্য। এবং যদিও আমাদের বিপরীতপন্থী পার্টি সিপিএম ডিওয়াইএফআইয়ের ওপর আমাদের কোনো সিম্পথি নেই, কিন্তু তারা যেহেতু ওখানে বসেছিল বলে তাদের একটা নেতাকে দিয়ে একরকম মানে স্টেজ করা জিনিসটাকে ওদের ওপর দোষ চাপিয়ে দেওয়া, এটা বোধহয় খুব একটা ঠিক হচ্ছে না। সমস্ত প্রমাণ লোপাট করে সিস্টেম্যাটিক্যালি একটা বড় জিনিস এখানে ইন্ডিকেশন হচ্ছে যে দিস ইজ আ মানে সিস্টেম্যাটিক করাপশন। সমস্ত কিছু, আমি বলছি না যে বামেরা ধোয়া তুলসী পাতা, কিন্তু 2011 থেকে যেভাবে ক্রমশ আজকে 2024-এ দাঁড়িয়ে 13 বছর ধরে একটা গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট অর্গানাইজড ক্রাইম সমস্ত জায়গায় হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু মানুষের সত্যি সত্যি ভাববার সময় এসে গেছে। আমি কৃষ্ণদার হাত তুলেছেন, আমি কৃষ্ণদার কাছে আসবো, আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে, শতরূপের কাছেও আসবো। কিন্তু সাধারণ মানুষ হিসেবে একটা হতাশা কোথাও গিয়ে থাকতেই পারে, কারণ অর্গানাইজড ক্রাইমের তথ্য উঠে আসছে, ষড়যন্ত্রের তথ্য উঠে আসছে, একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে, একের পর এক রাজনৈতিক নেতা তাদের নাম সামনে আসছে। সাজা পাচ্ছে কজন, শাস্তি হচ্ছে কজনের, প্রশ্ন তো সাধারণ মানুষ তুলবেনি। দায়িত্বটা কার, মানুষ কাকে ভরসা করবে, প্রশ্ন তো থাকবেই। কৃষ্ণদার কাছে ফিরবো, শতরূপের কাছে ফিরবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। আমি কৃষ্ণদার কাছে আরেকটু পরে আসবো, আমার সময় খুব সংক্ষিপ্ত। শতরূপ, দেখুন, আমি একটা কথা বলছি যে শতরূপা যে কথাটা বললেন যে আমরা সিবিআইয়ের মুখপত্র, বিজেপির আমরা কেউ নই, মুশকিলটা হচ্ছে কি, যখন এই অনুব্রত পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয় তখন এই শুভেন্দু অধিকারী গলা শিরা ফুলিয়ে ফুলিয়ে বলে, আপনাদের মনে আছে, কে ধরলো, কোথাকার পুলিশ, মোদির পুলিশ ধরেছে, দিল্লির পুলিশ ধরেছে, এগুলো বলেন। এগুলো মুশকিলটা যে কেউ যখন গ্রেপ্তার হবে তখন মোদির পুলিশ ধরেছে, মোদির পুলিশ ধরেছে, অতএব আমরা যা করার করেছি, আমাদের ভোট দাও, হিসাব করবেন। তারপর তারা যখন কদিন পরে হাতের আঙুল দিয়ে বেরিয়ে যাবে, আঙুলের ভাগ দিয়ে, তখন বলবেন আমরা কি করবো, আমরা তো সিবিআইয়ের মুখপাত্র নেই। এইটা করলে তো হয় না। এই যে শুভেন্দু অধিকারীরা কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে, রাজ্যপাল থেকে শুরু করে, রাজনীতিটাই তো করছেন পশ্চিমবাংলাদের ভরসা। এবং এটা তো ঘটনা, গত 7-8 বছরে কিছু মানুষ যারা বামপন্থীদেরকে সমর্থন করতেন, একটা বড় অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। তার পেছনে বিজেপির যে সবচেয়ে বড় প্রচার ছিল তা হচ্ছে এইটাই যে সিপিএম দুর্বল হয়ে গেছে, ওরা কিছু করতে পারবে না, আমরা কেন্দ্রে ক্ষমতায় আছে, আমাদের হাতে এজেন্সি আছে, আমরা পারবো তৃণমূলকে জব্দ করার নমুনা আমরা দেখছি। এবং এখানে খালি অনুব্রত মণ্ডল নয়, আমরা জানি মানিক ভট্টাচার্যের গোটা পরিবার সহ বেল পেয়ে গেছে, রেশন দুর্নীতিতে বাকিবুট থেকে শুরু করে, শঙ্কর আড্ডা থেকে শুরু করে বেল পেয়ে গেছে। একটা ঘটনায় সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, আগে দেখো 10-12টা কেসের মধ্যে একটাতে প্রমাণ লোপাট হলো, দুটোতে প্রমাণ লোপাট হলো, তদন্ত শেষ করতে পারলো না, এটা হয়। একটাতেও তদন্ত শেষ করতে পারে না, এটা প্রমাণ লোপাট হয়ে গেছে নাকি সিবিআই লোপাট হয়ে গেছে, তো বুঝতে পারছি না। একদমই। আমি আসবো, কৃষ্ণদার কাছে আসবো, একটা বিরতির পর আবার সঙ্গে থাকুন। আমি সরাসরি কৃষ্ণদার কাছে আসবো। কৃষ্ণদা, সিবিআই তদন্ত করলো বা তদন্ত কতটা করতে পারলো বা দোষী সাব্যস্ত করতে পারলো না, এই বিষয়গুলো তো থাকবেই, কিন্তু সাধারণ মানুষের আরেকটাও তো প্রশ্ন থাকতে পারে, কাউকে আচমকা সিবিআই ধরে রাজনৈতিক প্রতিহিংসা মানে উদ্দেশ্যের নিয়ে তুলে ধরে নিয়ে জেলে ভরে দিল, এরকমটা তো হয় না। কিছু না থাকলে কিছু কি ঘটতে পারে বলে আপনার মনে হয়? যদি কিছু থেকে থাকে বলেই তো বিষয়টা হচ্ছে, প্রমাণ অপ্রমাণ সেগুলো পরে। রাজনৈতিক প্রতিহিংসার কথা আপনারা বারবার বলছেন, কিন্তু এভাবে যাকে তাকে কাউকে কিছুই না থাকলে ধরে আনা যায়? একদম, সুপ্রিম কোর্টই তো বলেছে, আমাদের আলাদা করে বলার দরকার নেই তো। সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছে যে ইডি এবং সিবিআই বিগত বেশ কিছু বছর ধরে যাদেরকে যেই তথ্য প্রমাণ, তুমি তো বললে তথ্য, দুটো জিনিস হয়, একটা তথ্য একটা তথ্য। তথ্য মানে ইনফরমেশন, আর তথ্য মানে হচ্ছে থিওরি। এইগুলো তো সব থিওরি হচ্ছে, একটা থিওরি বলে দিলাম, অমুকের দিকে একটা দাগিয়ে দিলাম। আসলে বাম বিজেপির প্রবলেম হচ্ছে তারা একটা বড় অংশের গদি মিডিয়ার সাহায্যে ভাবছে ট্রোলিং এবং বুলিং করেই পুরো ইকোসিস্টেমটাকে চালাবে। আরে গদি মিডিয়া থেকে বেরোলে, দিনকে রাত করলে বাইরেটা রাত হয়ে যাবে না, বাইরেটা জানলা খুলে দেখতে হবে বা যেতে হবে, সেইখানে বাস্তবে চিত্র দেখতে হবে, বাস্তবে রাজনৈতিক মাটি দেখতে হবে।
যে তথ্য শুধু তথ্য ভাসিয়ে দিলে হবে না, যে আমি একটা ইনফরমেশন সার্কুলেট করে দিলাম, একটা তথ্য একটা থিওরি দিয়ে দিলাম, তারপরে সব গরু পাচার যদি হয়ে থাকে, গরুগুলোতে এসছে হরিয়ানা এবং ইউপি থেকে, তাহলে গরুগুলো যারা পাঠালো, যারা বেনিফিশিয়ারি বর্ডার দিয়ে পার হলো, বিএসএফ যারা, তারা তো কাউকেই ধরতে দেখলাম না, শুধু অনুব্রত মণ্ডল, একটা দ্বীপপুঞ্জ প্রায় বীরভূম জেলা, এবং এখানে শতরূপ অনেকগুলো কথা বললো, আবার বললাম ওই তথ্য আর তথ্য, এইটা তো কেন কি সিপিএম এর উকিল নেতারাই তো। কৃষ্ণদা যদি আমি এই তো আপনার এই যুক্তিটাও মানি যে গরু পাচার হলো, গরুগুলো কোথা থেকে এলো, সেখানে যে বিজেপি শাসিত রাজ্যের কথা আপনি বলছেন তাদের কেন পাকড়াও করা হলো না, এই যুক্তি মানলাম, কিন্তু এটাও তো ঠিক, আমি ধরে নিচ্ছি এটা প্রশ্ন ঠিক, কেন তাদের গ্রেফতার করা হলো না, কিন্তু তার মানে এটাও তো ঠিক ধরতে হবে, তার মানে এখানেও কিছু হয়েছিল, তার মানে যদি কাউকে এখানে গ্রেফতার হয়ে থাকে ধরে নিতে হবে টেকনিক্যালি। কেন্দ্র সরকারের রিপোর্ট আছে 1991 থেকে 2011 অবধি গড়ে প্রত্যেক বছর 12 থেকে 14 লক্ষ গরু এখান থেকে বাংলাদেশে গেছে, তো তার তদন্তের কি হল? এবং এখানে বলে রাখি 100 কোটি টাকা সিপিএম বিজেপি থেকে নিয়েছে, সেটা আমাদের অভিযোগ না, বিজেপি সিপিএম এর সাংসদ আব্দুল্লাহ কুট্টি অভিযোগ করেছে, তো সেই ফ্যাকচুয়ালটা শতরূপ, তার বিরুদ্ধে তো কোনো তদন্ত হলো না, সেও তো অভিযোগ করেছে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যদি অভিযোগের ভিত্তিতে তাকে 6 মাস জেল খাটতে হয়, হেমন্ত সোরেনের আরেকজন অভিযোগ করেছেন উইদাউট এনি প্রমাণ, তাকে জেল খাটতে হলো, তাহলে আমি একটু আসবো, ঠিক আছে শতরূপাদি। দেখো, এই যে ওভার সিম্পলিফাই করা সমস্ত ব্যাপারটা, কৃষাণু এবং অন্যান্য তৃণমূল স্পোক্সপারসন ওরা বেকায়দায় পড়লে রামবাম বাম বিজেপি এই ধরনের একটা অ্যালায়েন্স ঠিক করে দেয়, কিন্তু প্রথমত দেখতে হবে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কিন্তু কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে তৃণমূলই ছিল, কতক্ষণ ছিল সেটা অবশ্য আলাদা ব্যাপার, কিন্তু এই তোমার সময় আমি একটা কথা বলিনি, একটু ওয়েট করো, তুমি অনলাইন আছো, আমি যেটা বলার চেষ্টা করছি যে তোমরা এই সিম্পলিফাই করে ব্লেম গেমটা না খেলে তোমরা এতগুলো বছর পেলে বিন্দুমাত্র শুদ্ধিকরণ করলে না নিজেদের পার্টিটাকে, বরঞ্চ মমতা ব্যানার্জি কন্টিনিউয়াস বলে গেল এখন হয়তো বীরের সম্মানের প্রিপারেশন চলবে, কিন্তু ও বীরের সম্মান দিয়ে ফেরত আনানো উচিত, একে ধোয়া তুলসী পাতা মমতা ব্যানার্জি মানেনি না যে এরা কেউ চুরি করেছে, তো এইটা একটু বন্ধ করা দরকার, তৃণমূলের এটা বোঝা দরকার যে এগুলো হিউজ ওয়ার্নিং, এখনো অবধি যখন জনতা খেপে গেছে 13 বছর পর এখনো তারা রামবাম জিনিসটা সিম্পলিফাই করার চেষ্টা করছে। এক মিনিট, আমি এবার কতগুলো কথা বলি, আমি কারোর বলার সময় বলছি না, আশা করছি সেই সৌজন্য মোটামুটি সবাই প্র্যাকটিস করবে। কথাটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে কথা হলো, সুপ্রিম কোর্ট তো বিভিন্ন ব্যাপারে বিস্মিত, যেমন দেখলাম কদিন আগে সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করলেন রাজ্যগড়ের ঘটনায়, যে কলকাতা পুলিশ লালবাজার যে ভূমিকা পালন করেছে, বিচারপতি বলছেন আমি আমার 30 বছরের জীবনে সেই ভূমিকা দেখিনি, কিন্তু মুশকিলটা হচ্ছে গদি মিডিয়ার বদলে যারা দিদি মিডিয়ার কোলে বসে আছে তাদের কানে এই বিষয় পৌঁছবে না। 2 নম্বর একটা কথা শুনলাম যে হরিয়ানা ইউপি থেকে গরু এসছে, ঠিক কথা, এখন কে এদেরকে বোঝাবে যে হরিয়ানা থেকে ইউপি থেকে যদি গরু একটা মধ্যপ্রদেশে ঢোকে, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ে ঢোকে, ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডে কি উড়িষ্যায় ঢোকে, সেখান থেকে বাংলায় ঢোকে, এটাকে গরু পাচার বলে না। এক রাজ্য থেকে আরেক রাজ্যে গরু যেতেই পারে, যখন দেশের সীমানা টপকানো হয় পারমিশন ছাড়া, সেইটাকে বলা হয় গরু পাচার, কিন্তু এদেরকে কে বোঝাবে? হরিয়ানা থেকে উত্তরপ্রদেশে গরু আসে সেটাই গরু পাচার। এইবার কথাটা হচ্ছে যে 3 নম্বর কথা হচ্ছে যে বিএসএফ এর ভূমিকা, 100 বার বিএসএফ এর ভূমিকা আছে, আমরা তো জানি। সতীশ কুমার বলেছেন বিএসএফ কমান্ডার, তো গরু পাচার কেসে গ্রেপ্তার হয়েছে, তো মিথ্যে কথা বললো, কোনো বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। 2 জন বিএসএফ কমান্ডার গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজনের নাম সতীশ কুমার, আমার নামটা মনে পড়ছে না, একজনের মনে পড়ছে না, গুগল করলেই দেখা যাবে, একদম মিথ্যে কথা বললো, বসে তৃণমূল করে মিথ্যে কথা বললো সিপিএম এর কোন নেতা নাকি 100 কোটির কথা বলেছে, তাহলে বিজেপির নেতা কৃষাণু মৈত্র কয়েক বছর আগে অব্দি বিজেপিতে থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে কি কি বলেছে সেগুলোকেও এখন বার করা হোক। এই যে একটু আগে আলোচনা শুরু করলো, এটা মাঝখানে আমিও বলবো তো, পরের বার আমিও বলবো তো, এটা সময় পাবে, তুমি বলার সময় পাবে, আর তুমি যদি ঠিক করো তুমি আমার সময় বলবে, তাহলে আমিও তোমার সময় বলবো, কেমন? আলোচনাটা শুরুর সময় তো বললো, আলোচনার সময় তো বললো যে 2 বছর আগে যেদিন অনুব্রত গ্রেপ্তার হয়েছিল আমি কি বলেছিলাম, এটা মনে রেখো, হ্যাঁ তোমার বলার সময় মনে রেখো, কেমন? তোমার কাছেই আসবে, এটা মনে রেখো, হ্যাঁ শোনা, এটা মনে রেখো। না
আজ থেকে 2 বছর আগের ওর কি বলেছিল তার রেকর্ড বার করতে বললো, আমি বলছি 5 বছর আগের রেকর্ড বেরো, দেখবে একটার পর একটা মমতা ব্যানার্জির নামে খিস্তি। সুতরাং ওইসব কথা বলে লাভ নেই। পশ্চিমবাংলায় চাকরি দুর্নীতির হয়েছে কিনা, পশ্চিমবাংলায় গরু পাচার হয়েছে কিনা, কিছু গরু বাংলাদেশে গেছে, কিছু গরু তৃণমূলে গেছে, কিন্তু গরু পাচার হয়েছে কিনা পশ্চিমবাংলায়, এগুলো তো মিথ্যে নয়। এখন প্রশ্নটা হচ্ছে ওরা তো গায়ে লাগছে কেন? প্রশ্ন তো করছি সিবিআইকে। সিবিআই সত্যি সত্যি একাধিক লোককে গ্রেপ্তার করছে বিভিন্ন মামলায়, তদন্ত কয়েকদিন এগোচ্ছে, তারপরে বলছে আমরা আর কিছু করতে পারবো না, ছাড় পেয়ে যাচ্ছে। এই যে শত্রুবা এর আগে বলার সময় বললেন আরজি করের প্রমাণ নষ্ট করা, ঠিক কথা। তেমন আবার এইটাও ঘটনা, ভারতের ইতিহাসে কটা এরকম ঘটনা দেখাতে পারবেন বলুন তো, যে একটা ঘটনা ঘটার পরে 96 ঘন্টার মধ্যে সিবিআই তাদের তদন্তের দায়িত্ব পেয়ে গেছে। আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, যে কোনো ঘটনা ঘটলে রাজ্যের পুলিশ আগে তদন্ত করে, 5 মাস 6 মাস অনেক সময় 5 বছর পরে সিবিআই তদন্ত ভার পায়। এক্ষেত্রে 4 দিনের মধ্যে তদন্ত ভার পেয়ে গেছে। তারপর যদি বলে যে আমরা তদন্ত করতে পারবো না, প্রমাণ লোপাট হয়ে গেছে, তাহলে কি যোগ্যতা আছে আপনাদের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা হওয়ার? সুতরাং আজকে গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে, ধরুন হতে পারে অনুব্রত মণ্ডলের কোনো দোষ নেই, তাহলে গ্রেপ্তার করাটা অন্যায় ছিল, কিন্তু একটা লোককে গ্রেপ্তার করবেন 2 বছর 3 বছরের জন্য, বাজার গরম হবে, কিন্তু আলটিমেটলি কনভিকশন হবে না, কোনো একটা ক্ষেত্রে কোনো ন্যায় হবে না। এইটা ভারতের নাগরিক হিসেবে আমরা বারবার মানবো কেন? কৃষ্ণদা না, এগুলো তো আমি বললাম তো, ট্রোলিং আর বুলিং দিয়ে তো ভোট হয় না, তো নেট ফল হচ্ছে শূন্য। আরে কি দিয়ে ভোট হয় না? তুমিও তো ভোটে প্রার্থী হয়ে গেছিলে। তুমি কোন পাড়ার এমপি গো? তুমি তুমি কোন পাড়ার এমপি? কবটে হেরেছিলে কামারহাটিতে, কোম্পানির দ্বারা থার্ড হয়েছিল তো কামারহাটিতে, বিজেপি আনতে পারেনি, বিজেপির প্রার্থী হয়ে থার্ড হয়েছিল তো কামারহাটিতে, বিজেপির প্রার্থী হয়ে কত কবট পেয়েছিলে কামারহাটিতে? জমানত ছিল, জমানত বাজেয়াপ্ত হয়েছিল তো বিজেপির ক্যান্ডিডেট হয়ে কামারহাটিতে। প্লিজ কৃষ্ণদা বলতে দিন, উনি বলতে দিচ্ছিলেন? বললাম তো, না আমি জিজ্ঞেস করছি, কামারহাটিতে জমানত বাজেয়াপ্ত হয়েছিল তো 2016 সালে? প্লিজ আরে বাবা, না ভোটে শূন্য বলছে কেন? ভোট বাজার করবে, আমরা ভোটে শূন্য বলে না, ভোট বাজার করবে। প্লিজ নেট ফল শূন্য, সব গরু পাচার হয়, কয়েকটা থেকে যায়। আরে তোমাদের সময় সব গরু পাচার হয়, কয়েকটাকে রেখে যায় কেন আমি বুঝতে পারি না। এখন কামারহাটিতে কত ভোট পেয়েছিলে? থার্ড হয়েছিল তো, মানস মুখার্জি ফার্স্ট, মদন মিত্র সেকেন্ড, যেটা এর আগে হচ্ছিল, হচ্ছিল তো, কে শুরু করেছিল? প্রত্যেকে নিজের টার্নে বলছিলাম, কে বলেছিল? স্কুলের মতো এগুলো করলে হয় না প্লিজ। গণহত্যা থেকে সব প্রমাণ লোপাট করেছে, 3 ঘন্টাতে প্রমাণ লোপাট হতে পারে। তোমাকে তো বিজেপি থেকে তৃণমূল লোপাট করে নিল, তোমার আবার গণহত্যার প্রমাণ কি? এই তো সেদিন অব্দি বিজেপি করতে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে চোর বলতে। প্লিজ কি ব্যক্তিগত বিষয় ছাড়ো না, কি ব্যক্তিগত রাজনৈতিক কথা বলছি, ব্যক্তিগত বিষয় এর কি বেশি বলছি? তো ওর কাছে কিছু নেই, এর বেশি তো কিছু নেই। এসে বলছে কতদিন আগে আপনি নিজে বিজেপি করতো, এখন এসে বলছে সিপিএম হেরে গেছে, তৃণমূল গরু পাচার করতো। 1 মিনিট সময় আছে, আমি কারোর সাথেই কথা বলতে পারলাম না। বুলিং এন্ড ট্রোলিং এর প্রোডাক্ট, কে গিয়ে বুম ধরবে? আরে তুমি তো আরএসএস এর প্রোডাক্ট, এটা তো মিথ্যা নয়। আরএসএস তুমি তো বিজেপির প্রোডাক্ট। আচ্ছা আমরা বুলিং এর প্রোডাক্ট, তুমি বিজেপির প্রোডাক্ট, স্বীকার করো। তুমি বিজেপির প্রোডাক্ট না, গোটা বিষয়টা না কৃষ্ণদা, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদমই শেষ। গোটা বিষয়টা এই জায়গায় দাঁড়াচ্ছে, কে বলেছিল অনুব্রত মণ্ডল দোষী কি দোষী না সেটা প্রমাণ করার দায় অবশ্যই তদন্তকারী সংস্থার, কিন্তু অনুব্রত মণ্ডল যখন জামিন পেয়ে যান তখন তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল সম্পর্কে যে তথ্য সামনে এসেছিল তাতে এই জামিন কেন, কি কারণে তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এবং এই ঘটনা যখন ঘটলো তখন আমরা আরজি কর নিয়ে গত 1-1.5 মাস ধরে টানা আলোচনা করছি, সিবিআই এর তদন্তের ওপরে ভরসা করছি। আজকেও আদালতে সিবিআইয়ের কাছে হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের প্রমাণ কি। ফলে বিচারের দাবি যে আমরা করছি সেটা কোন জায়গায় যাবে সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকতে হবে। আপাতত এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।